নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি চারদিক। আর এই মুহূর্তে যে খবর দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, এবার অখিলেশের গলাতেই শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর। হ্যাঁ, সমাজবাদী পার্টি প্রধান অখিলেশের গলাতেই এবার মমতার সুর, কারণ রাহুল গান্ধীর ন্যায় যাত্রাতে তাকে আমন্ত্রণ জানানো হয়নি, যা নিয়ে এই মুহূর্তে ক্ষোভ প্রকাশ করেছেন সমাজবাদী পার্টি প্রধান। তিনি বলেছেন যে ন্যায় যাত্রা চলছে ঝাড়খণ্ডে এবং সেখানে তাকে আমন্ত্রণ জানানো হয়নি, যা নিয়ে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব তিনি এবার ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা যেমনটা এর আগেও দেখেছিলাম, যখন বাংলাতে রাহুল গান্ধী ন্যায় যাত্রা প্রবেশ করেছিল সেই সময়ও এই একই অভিযোগ করা হয়েছিল মুখ্যমন্ত্রীর তরফে। তিনি বলেছিলেন যে রাহুল গান্ধীরা তার যে এই ন্যায় যাত্রা প্রবেশ করছে বাংলায়, সেই বিষয়ে তাদেরকে আগে থেকে কিছুই জানানো হয়নি এবং সেই নিয়েই ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই একই সুর এবার শোনা গেল সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের গলায়। তিনি আজকে বলেছেন যে রাহুলের এই ন্যায় যাত্রায় তাকে আমন্ত্রণ জানানো হয়নি, নিজে থেকে তো আর আমন্ত্রণ চাওয়া যায় না, এমনটাই জানিয়ে আজকে ক্ষোভ প্রকাশ করেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো। অখিলেশের গলাতেই এবার মমতার সুর। রাহুল গান্ধীর ন্যায় যাত্রা নিয়েই এবার অসন্তোষ প্রকাশ করলেন অখিলেশ যাদব। ভারত জোড়ো ন্যায় যাত্রাতে এখনো আমন্ত্রণ পাননি, নিজে থেকে তো আর আমন্ত্রণ চাওয়া যায় না। আজ রাহুলের ন্যায় যাত্রা নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, এই মুহূর্তে ঝাড়খণ্ডে সেখানে রয়েছে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা। এই নিয়ে 3 দিন রয়েছে ঝাড়খণ্ডে রাহুলের ন্যায় যাত্রা এবং ধানবাদ থেকে আজকে যা আবারও শুরু হয়েছে, যা বোকারো পর্যন্ত যাবে। তবে এই যে রাহুলের ন্যায় যাত্রা, তা নিয়ে কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়া জোটের যে শরিক দল যারা রয়েছে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন, কারণ তাদেরকে এখনো পর্যন্ত এই যে রাহুলের ন্যায় যাত্রা বিভিন্ন রাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেই রাজ্যে তাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে না, যা নিয়ে এই মুহূর্তে ক্ষোভ প্রকাশ করছেন তারা। অখিলেশ যাদব তিনি ক্ষোভ প্রকাশ করেছেন রাহুলের এই ন্যায় যাত্রায় তাকে আমন্ত্রণ না জানানোর কারণে। কি ক্ষোভ প্রকাশ করে বলেছেন অখিলেশ যাদব, শোনাবো আপনাদের। देखिए, मुश्किल तो ये है कि कई बड़े आयोजन होते हैं, बड़े कार्यक्रम होते हैं, हम लोगों को निमंत्रण ही नहीं मिलता, तो अपने आप क्या मांगे हम निमंत्रण? मंदिर में तो निमंत्रण मिला था, अपने आप मांगने से मिला। जब आवाज उठाई हम लोगों ने कि बताओ हमारा घर गंगा जल से धोया, तब सुनने में आया कि उन्होंने कहा निमंत्रण दे दो, ठीक है। उस समय आएगा। मैंने आज से कहा कि ये जो समय है, समय के हिसाब से सब चीजें होती हैं और भगवान हमें बुलाएंगे तो हम जाएंगे। और कब उनकी इंडिया गठबंधन बनेगा नहीं बनेगा, कब इच्छा हो जाएगी बुलाने की, अब ये तो भगवान ही जानते हैं। इंडिया गठबंधन बनेगा, इंडिया गठबंधन बनाइए, सब तो चलेगा छोड़ के। अगर उससे अलग আপনাদেরকে শোনালাম অখিলেশ যাদব তার মন্তব্য। তবে এরপর যে খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, জয়রাম রমেশের জোট বার্তা। সঠিক সময়ে উত্তরপ্রদেশের ন্যায় যাত্রার রুট ম্যাপ জানানো হবে, এমনটাই আজকে তিনি জানিয়েছেন সাংবাদিক বৈঠক করে, এবং জোট সঙ্গীদের ন্যায় যাত্রাতে আবারও আমন্ত্রণ জানানো হবে। আজকের সাংবাদিক বৈঠক থেকে এমনটাই জানিয়েছেন কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ। সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন যে যদি তার ইন্ডিয়া জোটের শরিক দল তারা যদি এই ন্যায় যাত্রাতে তারা সামিল হন, তাহলে তিনি খুশি হবেন, কংগ্রেস খুশি হবে এই ন্যায় যাত্রাতে যদি তারা পা মেলান। এবং জয়রামের আজকের এই জোট বার্তা, যেখানে এই মুহূর্তে ইন্ডিয়া জোট তা নিয়ে কিন্তু যে ধোঁয়াশা তৈরি হচ্ছে বিভিন্ন শরিকদের দলের মধ্যে, তাদের মধ্যে যে ক্ষোভ হচ্ছে, তার মধ্যেখানেই আজকে ন্যায় যাত্রা থেকে জয়রাম রমেশের তার আজকের এই সাংবাদিক বৈঠক করা। সেখানে তিনি আমন্ত্রণ জানাবেন বলেছেন যে যারা যে শরিকদের মধ্যে এই মুহূর্তে এই ন্যায় যাত্রায় আমন্ত্রণ না জানানোর কারণে ক্ষোভ প্রকাশ হচ্ছে, আগামী দিনে তাদেরকে আমন্ত্রণ জানানো হবে, এমনটাই বলেছেন। কি বললেন এই সাংবাদিক বৈঠক থেকে জয়রাম রমেশ, শোনাবো। इंडिया गठबंधन के घटक दल है यूपी में, अगर वो भारत जोड़ो यात्रा में शामिल हो, हमारे लिए तो खुशी की बात होगी, उसमें कोई दो राय नहीं हो सकती, पर इंडिया गठबंधन को और भी मजबूत करेगा। तो मैंने देखा है कि अखिलेश जी का एक बयान था, मैंने तुरंत उसका जवाब दिया है कि हम, क्योंकि अंतिम रूप नहीं दिया गया है, परिवर्तन हर घंटा हो रहा है, 11 दिन एक लंबा, सबसे लंबा यात्रा उत्तर प्रदेश में ही है, पर हम जरूर अखिलेश जी को, जयंत चौधरी को,
और अपना दल का एक जो हिस्सा है, जो हमारे इंडिया गठबंधन का एक अंग है, एक हिस्सा है, उनको भी पूरी जानकारी देंगे। আপনাদেরকে শোনালাম আজকের এই সাংবাদিক বৈঠক থেকে জয়রাম রমেশ তিনি ঠিক কি বলেছেন। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম তৃণমূলের সঙ্গে, তৃণমূলের কি বক্তব্য শোনাবো। ইন্ডিয়া অ্যালায়েন্সের বৃহত্তম শরিক হিসেবে কংগ্রেসের আঞ্চলিক দলগুলোকে যেরকম যোগ্য সম্মান বা মর্যাদা দেওয়া উচিত বা গুরুত্ব দেওয়া উচিত, তারা কোনো ক্ষেত্রে বা অধিকাংশ ক্ষেত্রেই সেটা দিচ্ছে না। যখন আমাদের নেত্রী বলেছিলেন এই কথাটা, তখন কংগ্রেস অনেক তীর্যকভাবে মন্তব্য করেছিলেন, কিন্তু অখিলেশ যাদবের এই কথার মধ্যে দিয়েও সেটা প্রমাণ হলো। আসলে একটা জিনিস মাথায় রাখা প্রয়োজন, একটা জোট তৈরি হয় সমস্ত দলের মতামতের ভিত্তিতে, এবং সেখানে প্রত্যেকটা আঞ্চলিক দল যে রাজ্যে যে দল বিজেপিকে হারানোর ক্ষমতা রাখে, সেই রাজ্যে সেই দলকে যোগ্য সম্মান বা গুরুত্ব সবসময় দেওয়া উচিত। যেটা কোনো কারণে কংগ্রেস হয়তো করে উঠছে না বা করে উঠতে পারছে না। আর আমাদের এই বাংলায় এমন একজন মানুষকে রাজ্য সভাপতি করে রেখেছে কংগ্রেস, যিনি বিজেপিকে আক্রমণের বদলে বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকে সব থেকে বেশি আক্রমণ করছে। সুতরাং কংগ্রেসের এই দিকচারিতা সবার আগে কংগ্রেসের ভাবা উচিত, এবং তারা কি চায় সেটা তাদের স্ট্যান্ড পরিষ্কার করা উচিত। আপনাদেরকে শোনালাম তৃণমূল সাংসদ শান্তনু সেন তার বক্তব্য। এবং একদিকে যেমন অখিলেশ যাদব তিনি ক্ষোভ প্রকাশ করেছেন রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রাতে তাকে এখনো পর্যন্ত আমন্ত্রণ জানানো হয়নি, এবং সেই নিয়েই ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে আজকে জয়রাম রমেশ তিনি যখন সাংবাদিক বৈঠক করেছেন, আজকের এই সাংবাদিক বৈঠক থেকে জয়রাম রমেশ তিনি জানিয়েছেন যে আগামী দিনে রাহুল গান্ধীর এই যে ন্যায় যাত্রা আরও যে সমস্ত রাজ্যর ভেতর দিয়ে যাবে, সেই রুট ম্যাপ একদিকে যেমন কিছুদিনের মধ্যেই জানানো হবে, তার সঙ্গে সঙ্গে তিনি জানিয়েছেন এই যে ইন্ডিয়া জোটের শরিক দল যারা রয়েছে তাদেরকেও কিন্তু আমন্ত্রণ জানানো হবে রাহুলের এই ন্যায় যাত্রাতে। এবং এই মুহূর্তে রাহুল গান্ধীর এই যে ন্যায় যাত্রা চলছে, সেই ন্যায় যাত্রাতে জোট সঙ্গী যারা রয়েছে তাদেরকে আমন্ত্রণ না জানানোর কারণে একের পর এক ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন জোট সঙ্গীরা। এবং তারপরেই আজকের এই সাংবাদিক বৈঠকে জয়রাম রমেশের এই মন্তব্য যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। আমরা এই নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, একদিকে যেমন এই যে রাহুল গান্ধীর ন্যায়যাত্রা চলছে, যা নিয়ে আমন্ত্রণ জানানো হচ্ছে না জোট সঙ্গীদের, আমরা মুখ্যমন্ত্রী তাকে ক্ষোভ প্রকাশ করতে দেখেছি, আজকে অখিলেশ যাদব তিনি ক্ষোভ প্রকাশ করেছেন, তারপরেই জয়রাম রমেশ তার আজকের এই সাংবাদিক বৈঠক তিনি বলেছেন আগামী দিনে জোট সঙ্গীদেরকে আমন্ত্রণ জানানো হবে। কোথাও গিয়ে কি আজকের এই সাংবাদিক বৈঠকে জয়রাম রমেশ তার এই মন্তব্য ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা? দেখুন, এই কংগ্রেস এই আমন্ত্রণ জানানোর ব্যাপারটা নিয়ে নানা রকম কথা বলছেন বলে মনে হচ্ছে। এর আগে আমরা দেখেছিলাম যে খড়গের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তারা সমস্ত জোট সঙ্গীকে ইমেল করে এবং চিঠি লিখে তারা আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তাকে আদৌ জানানো হয়নি, এবং সেটা নিয়ে একটা বিতর্ক, একটা কন্ট্রোভার্সি চলেছিল। আজকে অখিলেশ যাদব যে কথাটা বলেছেন তাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথারই সুর ধ্বনিত হচ্ছে যে অখিলেশ যাদব জোটসঙ্গী হওয়া সত্ত্বেও এবং উত্তরপ্রদেশে আসন সমঝোতা নিয়ে বেশ খানিকটা কথাবার্তা এগিয়ে যাওয়ার পরেও যদি তিনি বলেন যে তাকে আমন্ত্রণ জানানো হয়নি, নিজের থেকে তো আর নিমন্ত্রণ চাওয়া যায় না, এই কথা বলার মধ্য দিয়ে কিন্তু কংগ্রেসের যে দাবি যে সবাইকে আমন্ত্রণ জানিয়েছি সেটা বড়সড় প্রশ্নের মুখে পড়ল। এবং এটাও ভাবতে হবে যে কংগ্রেস তাহলে কি ভাবছে আসলে, কংগ্রেস কি একাই সারা দেশে লড়তে এরকম একটা ইচ্ছা মনে মনে পোষণ করছে, অথবা রাহুল গান্ধী কি সেরকম ইচ্ছা পোষণ করছেন? এসব নিয়ে কিন্তু বিতর্ক বেশ জোর বেঁধেছে। এদিকে
উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের পার্টি সমাজবাদী পার্টি ঘোষণা করেছিল যে তারা 11টি আসন ছেড়ে দিতে চায় কংগ্রেসের জন্য, কিন্তু কংগ্রেস 16-17 এই ধরনের একটা সংখ্যা চাইছে। ফলে এই সংখ্যার মধ্যে পার্থক্যটা খুব বেশি নয়, 11 আর 16-র মধ্যে পার্থক্য খুব বেশি নয়। অনেকেই আশা করে যে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের মধ্যে সমঝোতা হয়ে যাবে, আসন সমঝোতা হয়ে যাবে। সেক্ষেত্রে অখিলেশ যাদবের এই যে অভিমান ভরা কণ্ঠস্বর, সেটা কিন্তু খুবই অপ্রত্যাশিত এই রাহুল গান্ধীর ন্যায়যাত্রার ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু বারবার আমরা যেটা দেখছি যে এই যে রাহুলের ন্যায়যাত্রা চলছে এবং সেই নিয়ে একের পর এক জোট সঙ্গীরা তারা ক্ষোভ প্রকাশ করছেন, তাদের সুর যখন অন্যদিকে চড়ছে সেই সময় কংগ্রেস কিছুটা হলেও তাদের যে নমনীয় থাকছে। তারা কেন না নমনীয় থাকছে মানে কি, যদি নিমন্ত্রণ না জানানো হয়ে থাকে, আমন্ত্রণ না জানানো হয়ে থাকে, তাহলে তো কিছুটা নমনীয়ভাবেই কথা বলতে হবে তাদের। প্রশ্নটা হচ্ছে আমন্ত্রণ কি জানানো হয়েছিল? আগে যে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের পক্ষ থেকে বলা হয়েছিল প্রত্যেককে আমরা চিঠি দিয়েছি, ইমেল করেও জানিয়েছি, সেই কথাটা কি সত্যি? যদি সত্যি না হয় তাহলে এই ধরনের একটা কথা এত উচ্চ পদে থেকে বলাটা কি উচিত? ফলে এখন কিছুটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন জয়রাম রমেশ, কিন্তু তিনি তো খুব একটা জাতীয় স্তরে বিরাটভাবে প্রতিষ্ঠিত কোনো নেতা নন। খড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা ঠিক কী চাইছেন এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে যাচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একেবারে। এবং এই নিয়েই এই মুহূর্তে প্রশ্ন উঠছে এবং আমাদের সঙ্গে এই নিয়েই কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় এতক্ষণ আমাদের সঙ্গে ছিলাম। এবং এই মুহূর্তে রাহুল গান্ধী ন্যায়যাত্রা তা ঝাড়খণ্ডে রয়েছে এবং তারই মাঝে আজকে অখিলেশ যাদব তিনি ক্ষোভ প্রকাশ করেছেন, ন্যায়যাত্রাতে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। তারপরেই আজকে সাংবাদিক বৈঠক জয়রাম রমেশের, সেখানে তিনি বলেছেন যে যারা জোটসঙ্গী রয়েছেন তাদেরকে আগামী দিনে আমন্ত্রণ জানানো হবে। আর এরপর যে খবরের দিকে নজর রাখবো, এনআরসি সিএ এর পর এবার ক্যাগ রিপোর্ট নিয়েই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। বাম আমলে কি হয়েছে তার দায় নেবে না বর্তমান সরকার, এমনটাই কিন্তু জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। সাংবাদিক বৈঠক করে আজকে এমনটাই কিন্তু সাফ জানিয়ে দিয়েছে তৃণমূল এবং ক্যাগ রিপোর্ট নিয়েই সরব হয়েছে এবার তৃণমূল কংগ্রেস। বাম আমলে কি হয়েছে তার দায় বর্তমান সরকার নেবে না এবং এই যে ক্যাগ রিপোর্ট, সেই ক্যাগ রিপোর্টেই উল্লেখ করা হয়েছিল কেন্দ্রের তরফ থেকে অনুদান বাবদ যে টাকা পাঠানো হয়েছিল ইউটিলিজেন্স সার্টিফিকেটের ক্ষেত্রে, সেই টাকাই কেলেঙ্কারি করা হয়েছে রাজ্যের তরফে, এমনটাই কিন্তু এই ক্যাগ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, যেখানে কেন্দ্রীয় সরকারের থেকে অনুদান বাবদ আসা টাকার মধ্যে 1,94,000 কোটি টাকা খরচের ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারেনি পশ্চিমবঙ্গ। ক্যাগ রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে। যদিও 2011 সালে যবে থেকে তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় এসেছে তারপর থেকে 2021 সাল পর্যন্ত এই পরিমাণ কেন্দ্রীয় অনুদান খরচের প্রমাণ সরকারের আছে বলেই জানানো হয়েছে। এবং কুণাল ঘোষ তিনি এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো আপনাদের। ক্যাগ রিপোর্টকে কেন্দ্র করে একটা কুৎসা হচ্ছে, মিথ্যা হচ্ছে, সম্পূর্ণ মিথ্যা। বাম জমানার দায়টা চাপানো হচ্ছে। 2011 অবধি তারা যথাযথ হিসাব দেননি, কিন্তু 2011 থেকে যে সরকার চলছে হিসাব দিচ্ছে। এই 100 দিনের টাকা, আবাসের কথা আমরা এখন আলোচনায় আনছি না, মুখ্যমন্ত্রী যা বলার বলেছেন, এটা অধিকার, এটা বাংলার মানুষের অধিকার, পশ্চিমবঙ্গের অধিকার, খেটে খাওয়া মানুষের অধিকার। বাংলার উপর রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে এই বঞ্চনা, এই বৈষম্য। মমতা বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিয়েছেন 21শে ফেব্রুয়ারি, তা সেই দিন এই 21 লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এদিকে আমাদের আন্দোলনও চলছে এবং আমাদের অধিকারের দাবিতে আন্দোলন, প্রতিবাদ, এগুলো কিন্তু অব্যাহত থাকছে। যেটা ডেরেক ওব্রায়ান খুব স্পষ্ট করে বললেন, যদি লজ্জা ঘেন্না বলে কোনো ব্যাপার থাকে তাহলে কেন্দ্রের সরকার, বিজেপি সরকার পাপের প্রায়শ্চিত্ত করতে, এটাকে পাপের প্রায়শ্চিত্ত বলবো, যেভাবে গরিবের টাকা আটকে রাখা হয়েছে,
21 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দেওয়ার আগে বাংলার অধিকার তারা দিয়ে দিক টাকা। আপনাদেরকে শোনালাম কুণাল ঘোষ তার বক্তব্য। আমরা এই নিয়েই কথা বলবো। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, এই মুহূর্তে ক্যাগ রিপোর্ট নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, একদিকে বিজেপি তারা এটাকে হাতিয়ার করতে শুরু করেছে, তবে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে বাম আমলের হিসেব তৃণমূল দেবে না। এ রাজ্যে ক্ষমতায় থাকাকালীন যে হিসেব তা দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এই যে ক্যাগ রিপোর্ট, তাতে কি উল্লেখ রয়েছে, তৃণমূলেরই বা কি দাবি? দেখো, 2003 সাল থেকে ক্যাগ রিপোর্ট কিন্তু চাওয়া হয়েছে রাজ্য সরকারের কাছে, কিন্তু তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার জানিয়েছেন যে সেই সময় বেশ কিছু ফাইল পাওয়া যায়নি এবং সেই মতোই কিন্তু 2011 সালের পর থেকে 22 সাল পর্যন্ত সমস্ত রিপোর্ট আমরা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছি, সংশ্লিষ্ট দপ্তর মারফতও পাঠানো হয়েছে। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়েছেন, গত 3 দিন আগে তিনি একটি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীর কাছে এবং সেখানে তিনি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সমস্ত ব্যাখ্যা দিয়ে পাঠিয়েছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে, 2003 সাল থেকে যে রিপোর্ট চাওয়া হচ্ছে তা কিন্তু তাদের দেয়া সম্ভব নয়। অর্থাৎ 2011 সালে যখন ক্ষমতা এসেছেন তারপর থেকে 23 সাল পর্যন্ত 22-23 অর্থবর্ষ পর্যন্ত সমস্ত হিসেব দেওয়া হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে বিজেপির পক্ষ থেকে সব অপপ্রচার করা হচ্ছে। রাজ্য সরকারের মধ্যে যথেষ্ট স্বচ্ছতা আছে এবং স্বচ্ছতা অনুযায়ী তাদের রিপোর্ট পাঠানো হয়েছে। লোকসভা নির্বাচনে মানুষের সঙ্গে যে ভোটের লড়াই, সেখানে তারা পারছেন না, অর্থাৎ জনগণ তাদের বিপক্ষে রয়েছে। সেই জন্য বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন সংস্থাকে ব্যবহার করা হচ্ছে বলে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এছাড়াও শুধুমাত্র কুণাল ঘোষ নয়, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 2011 সালে এই 2011 সালে সরকারের জন্ম হয়নি, তারা কি করে এই হিসাব দেবে? অর্থাৎ 11 সালের পর থেকে সমস্ত হিসেব কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রকে পাঠানো হয়েছে। একেবারে আপাতত ধন্যবাদ তোমাকে। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। অর্থাৎ এই যে ক্যাগ রিপোর্ট, তা নিয়ে যথারীতি এই মুহূর্তে বিতর্ক সৃষ্টি হয়েছে এবং এই ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করছে যেমন বিজেপি, অন্যদিকে তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে, রাজ্যের তরফ থেকে কিন্তু এই বিষয়ে প্রধানমন্ত্রী তাকেও চিঠি পাঠানো হয়েছে। আমরা এই নিয়েই কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজরুমে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এই যে ক্যাগ রিপোর্ট তা প্রকাশ্যে এসেছে, যা এই মুহূর্তে হাতিয়ার করছে বিজেপি, রাজ্যের বিরুদ্ধে টাকা নয়-ছয় করার অভিযোগ, তৃণমূল বলছে যে এই যে অভিযোগ উঠছে তা সম্পূর্ণই মিথ্যে, এর পেছনে কি রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে? দেখো, এ নিয়ে পরস্পর বিরোধী কথা আমরা শুনতে পাচ্ছি এবং আমরা সাংবাদিক হিসেবে বা রাস্তায় ঘাটে যে সাধারণ মানুষ ঘোরাফেরা করেন তাদের পক্ষে সত্যিটা কি সেটা বোঝা বেশ মুশকিল। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন তার আগে কি ঘটনাটা ঘটেছে মনে করতে হবে যে সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের দিন সুদীপ বন্দ্যোপাধ্যায়, লোকসভায় তৃণমূলের দলনেতা, তিনি প্রধানমন্ত্রীকে বলেন যে আমাদের বকেয়াগুলো দিয়ে দিন। তখন প্রধানমন্ত্রী তাকে নাকি বলেন যে আমি ক্যাগ রিপোর্ট পড়ছি, আপনারাও পড়ুন। এর 2 ঘন্টা পরে সুকান্ত মজুমদার, তিনি দিল্লিতে বিজেপির রাজ্য সভাপতি, তিনি দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে দাবি করেন যে প্রায় 2 লক্ষ কোটি টাকা ইউটিলাইজেশন সার্টিফিকেট, অর্থাৎ কীভাবে খরচা করা হলো সেই সংক্রান্ত নথিপত্র দেওয়া হয়নি এবং সেটা ক্যাগ রিপোর্টে, অর্থাৎ সিএজি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, তাদের রিপোর্টে সেটা উল্লেখ করা হয়েছে। এই কথাটা এমনভাবে 2 ঘন্টার মধ্যে বলা হলো, প্রধানমন্ত্রী বললেন, তার 2 ঘন্টার মধ্যে সাংবাদিক সম্মেলন হয়ে গেল। এর থেকে বোঝা যায় যে আগের থেকেই কিছুটা সাজিয়ে গুছিয়ে বিজেপি শিবির নেমেছিল ক্যাগ রিপোর্ট নিয়ে। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে সিএজি মিথ্যা কথা লিখেছে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী বলছেন সিএজি মিথ্যা কথা লিখেছে এবং আমরা সমস্ত ইউটিলাইজেশন সার্টিফিকেট দিয়ে দিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেন যে 2003 সাল থেকে আমাদের কাছে রিপোর্ট চাওয়া হচ্ছে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলার পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে বলা হচ্ছে যে মোট 2,29,000 কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট বকেয়া রয়েছে। এর মধ্যে
বাম আমলে 2003 থেকে 2011 পর্যন্ত বকেয়া রয়েছে 35,000 কোটি টাকার মতো, এবং সেটা 2,29,000 কোটি টাকা থেকে বাদ দিলে থাকে মোটামুটিভাবে 1,94,000 কোটি টাকা, যেটা 11-12 সাল থেকে 21-22 সাল পর্যন্ত খরচা হয়েছে বা কেন্দ্রীয় অনুদান এসেছে, তার ইউটিলাইজেশন সার্টিফিকেট কেন্দ্রের কাছে জমা পড়েনি। অর্থাৎ এক্ষেত্রে কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে যে বক্তব্য রাখা হচ্ছে তার সাথে মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিন্তু আকাশ পাতাল তফাৎ। মুখ্যমন্ত্রী বলছেন আমাদের আমলে কোনো ইউসি বাকি নেই, ইউটিলাইজেশন সার্টিফিকেট বাকি নেই, আর কেন্দ্রীয় অর্থমন্ত্রক বলছেন যে 1,94,000 কোটি টাকার ইউসি বা ইউটিলাইজেশন সার্টিফিকেট বাকি। এই বিষয়টা ঠিক কি সেটা নিয়ে নিশ্চয়ই বিভ্রান্তি আছে, তবে সিএজির যে একটা রিপোর্ট রয়েছে এবং সেটা প্রকাশ্যে আনা হয়েছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। আমরা আগামী দিনে দেখব যে কে কিভাবে কথাটা বলছে এবং কার সঙ্গে সত্য বেশি আছে সেটা আমাদের দেখতে হবে। তবে এটা উল্লেখযোগ্য যে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন এবং তার মধ্যে বিভিন্ন দপ্তরের নথিও তিনি পাঠিয়েছেন। তার সঙ্গে কি এই ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়ার নথিও সংযুক্ত করা হয়েছে? সেই চিঠি প্রকাশ্যে এলে তখনই আমরা সেটা স্পষ্টভাবে জানতে পারবো। একেবারেই আপনাকে ধন্যবাদ। আপাতত এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। অবশ্যই এই খবরের দিকে তো নজর থাকবে, এছাড়াও আরো অনেক খবর রয়েছে। তবে এখন সময় একটা ছোট্ট বিরতির পর আবারও ফিরছি 4টে 4 দিক নিয়ে। সঙ্গে থাকুন। 4টে 4 দিক নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে অবশ্যই রাজধানীর দিকে নজর রাখতে হচ্ছে, কারণ রাজধানীতে দিল্লির মন্ত্রী অতীশী তার বাড়িতে আজ সাত সকালেই পৌঁছে যান ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা এবং সেখানে গিয়ে নোটিশ পাঠান। তবে কি কারণে এই নোটিশ দেওয়া হলো আপনাদেরকে জানিয়ে রাখবো যে বিজেপির বিরুদ্ধে আপ বিধায়ক কেনার অভিযোগ আনা হয়েছিল। সেক্ষেত্রে অতীশী তিনি গত সপ্তাহে সাংবাদিক বৈঠক করে সাফ জানিয়ে দিয়েছিলেন যে আপ বিধায়ক 7 জন আপ বিধায়কের সঙ্গে যোগাযোগ রাখছে বিজেপি এবং তাদেরকে 25 কোটি টাকার প্রলোভন দিয়ে দল বদল করার চেষ্টা করছে বিজেপি এবং সেই অভিযোগের সত্যতা প্রমাণ করতে হবে আপকে, এমনটাই কিন্তু বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছিল। এবং তারপরেই আমরা দেখতে পেলাম যে গতকাল একদিকে যেমন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার বাসভবনে পৌঁছে যায় দিল্লি পুলিশ এবং তাকে নোটিশ দেওয়া হয়। তবে আজ সকালবেলাতে দিল্লির মন্ত্রী অতীশীর বাড়িতে যান ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা এবং সেই সময় যদিও অতীশী ছিলেন না, তবে তাকে নোটিশ দেয়া হবে আগামী দিনেও, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, বিজেপির বিরুদ্ধে আপ বিধায়ক কেনার অভিযোগ তুলেছিলেন অতীশী এবং তারপরেই আজ সকালবেলায় ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা তার বাড়িতে পৌঁছে যান নোটিশ দেওয়ার জন্য। আমরা অবশ্যই এই খবরেই থাকবো, তবে এখন সময় একটা ছোট্ট বিরতির পর এই খবরের বিস্তারিত নিয়ে ফিরছি। দেখতে থাকুন 4টে 4। 4টে 4 দিক নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে যে খবর নিয়ে আমরা বিরতিতে গেছিলাম সেই খবরেই নজর রাখবো। দিল্লির আপ মন্ত্রী অতীশী তার বাড়িতে আজ সকালবেলাতে পৌঁছে যায় দিল্লি পুলিশ এবং তাকে নোটিশ দেওয়া হয়, যদিও সেই সময় অতীশী বাড়িতে ছিলেন না। তবে কি থেকে এই ঘটনার সূত্রপাত সেই বিষয়টাও আপনাদেরকে জানিয়ে রাখবো। বিজেপির বিরুদ্ধে আপ বিধায়কদের কেনা বেচার জন্য চেষ্টা করা হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছিল আপের বিরুদ্ধে এবং তারপরেই আজকে দিল্লি পুলিশ তারা পৌঁছে যান। আমরা এই নিয়েই কথা বলবো। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দিব্যেন্দুদা, আমরা দেখতে পেলাম যে আজ গতকাল অরবিন্দ কেজরিওয়াল তার বাড়িতে পৌঁছে গেছিল দিল্লি পুলিশ, নোটিশ দেওয়া হয়েছিল। আজকে আপ মন্ত্রী অতীশী তার বাড়িতে পৌঁছে যায় দিল্লি পুলিশ। কি কারণে এই অভিযান চালায় দিল্লি পুলিশ? দেখো, এর পার্সপেক্টিভটা কিন্তু অনেকটা বড়, কিন্তু যদি এই মুহূর্তে তুমি তথ্য জিজ্ঞাসা করো তাহলে বলতে হবে যে অতীশী মারলে না, দিল্লির যিনি শিক্ষামন্ত্রী যে ভাষাতে অরবিন্দ কেজরিওয়াল কথা বলেছিলেন ঠিক সেই ভাষাতেই তিনি কথা বলেছিলেন। কারণ অরবিন্দ কেজরিওয়ালের সরাসরি অভিযোগ ছিল যে
আপের অন্তত 7 জন বিধায়ককে কিনে নিতে চাইছে বিজেপি, এবং বিজেপির এবং অরবিন্দ কেজরিওয়াল যে অভিযোগটা করেছিলেন যে বিজেপির তরফ থেকে নাকি এটাও বলা হয়েছিল যে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হবে এবং তারপরে দিল্লিতে যে আপ সরকার সেটা করে যাবে, যে কারণে 7 জন আপ বিধায়ককে 25 কোটি টাকা করে একটা ঘোড়া কেনা বেচার অফার দেওয়া হয়েছিল। এই অভিযোগ, এই মারাত্মক অভিযোগটা কিন্তু এনেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, এবং তিনি এটা উল্লেখ করেছিলেন যে অপারেশন লোটাস 2 অর্থাৎ দ্বিতীয় অপারেশন লোটাস, যে অপারেশন লোটাসের ছবি কিন্তু আমরা কিছুদিন আগে দেখেছি যখন মহারাষ্ট্রের সরকার যখন বদলালো, ঠিক যেভাবে এই মুহূর্তে বিহারের সরকার বদলেছে, নীতিশ কুমার যখন বিজেপির সঙ্গে যোগ দিয়ে আবার পাল্টা বিজেপির সঙ্গে সরকার গড়েছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল এই সরাসরি অভিযোগ করেছিলেন যে বিজেপি তাদের 7 বিধায়ককে 25 কোটি টাকা দিয়ে কিনে নিতে চাইছে। এই অভিযোগের ঠিক একই ভাষাতে কিন্তু অভিযোগটা করেছিলেন দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী মার্লেনাও, এবং যে কারণে গত শুক্রবার আমরা দেখেছি যে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছে যায় দিল্লি ক্রাইম ব্রাঞ্চ নোটিশ দেওয়ার জন্য, এবং তিনি যেহেতু ছিলেন না শুক্রবার, তিনি তারপরে কিন্তু তাকে বলা হয়েছিল যে শনিবার তিনি আবার ফিরে আসবেন। অর্থাৎ দিল্লি ক্রাইম ব্রাঞ্চ কিন্তু গতকাল অর্থাৎ শনিবার আবার দিল্লি অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে যায়, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল ছিলেন না, তার অফিসে গিয়ে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ নোটিশ দিয়ে আসে। এবং তার সঙ্গে যেহেতু এই একই অভিযোগ অতিশী মার্লেনা করেছিলেন, যে কারণে অতিশী মার্লেনার বাড়িতে আজ সকালে পৌঁছে যায় দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। তিনি অফিসে ছিলেন না, কারণ আজ আমরা জানি যে দিল্লি রোহিণীতে 2টি স্কুলের উদ্বোধন হওয়ার কথা, এবং সেই উদ্বোধনটা করেছেন অরবিন্দ কেজরিওয়াল এবং অতিশী মার্লেনা। অতিশী মার্লেনা কিন্তু তার যে অফিস, তার যে কার্যালয়, সেখানে কিন্তু তিনি জানিয়ে এসেছিলেন দলীয় কর্মী সমর্থকদের এবং দলীয় কর্মীদের যে দিল্লি পুলিশ যদি কোনো নোটিশ দিতে আসে তাহলে যেন তারা সেটা গ্রহণ করে। কিন্তু অতিশী মার্লেনার বাড়িতে গিয়ে যেহেতু দিল্লি পুলিশ তাকে পাননি, তার সঙ্গে দেখা হয়নি, যে কারণে কিন্তু তারা ফিরে আসে এবং তাদের বক্তব্য যে নোটিশ দিতে কিন্তু অতিশীর বাড়িতে আবার যাওয়া হবে। অর্থাৎ সকালবেলায় কিন্তু অতিশী মার্লেনা এবং রাঘব চাড্ডা যে রাজ্যসভা সদস্য আপের, তারা কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছে যান, এবং তারপরে অরবিন্দ কেজরিওয়ালের যে কর্মসূচি রোহিণীর 2টি স্কুলের উদ্বোধন, সেই উদ্বোধনের অনুষ্ঠানে তারা কিন্তু হাজির ছিলেন, যে কারণে কিন্তু দিল্লি ক্রাইম ব্রাঞ্চের অতিশীর সঙ্গে দেখা হয়নি। এবং অতিশী নোটিশ দিতে অস্বীকার করছেন বা নোটিশ তিনি এড়িয়ে যাচ্ছেন এইরকম কোনো বিষয় নয়, কেননা আপ সূত্রে যেটা খবর, অতিশী মার্লেনার তরফ থেকে যেটা বলা হয়েছে দলীয় কর্মীদের যে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ যদি নোটিশ দিতে আসে তাহলে সেটা যেন তারা অবশ্যই গ্রহণ করে। কিন্তু দিল্লি পুলিশ তার অফিসে এখনো পর্যন্ত যা খবর তাতে কিন্তু নোটিশ তারা দেয়নি। তারা হয়তো পরে আবার কোনো একটা সময় যেতে পারে, যে গিয়ে তারা কিন্তু অতিশী মার্লেনাকে নোটিশ দিয়ে আসতে পারে। যে পরিস্থিতি তাতে কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে একটা উল্লেখ করতেই হবে, তার কারণ এই যে দিল্লির যে আবগারি দুর্নীতি মামলা, সেই মামলায় কিন্তু ইডি ইতিমধ্যেই অরবিন্দ কেজরিওয়ালকে 5 বার সমন করে, 5 বার তলব করে, কিন্তু একবারের জন্য তিনি কিন্তু যাননি। এবং ইডির সমনের যে কোনো যৌক্তিকতা নেই, কোনো যে ভিত্তি নেই, সেই অভিযোগ তুলে তিনি কিন্তু ইডির দপ্তরে চিঠিও পাঠিয়েছিলেন, এবং যে আইনি ব্যাখ্যা, সেই ব্যাখ্যাতে চিঠি পাঠানো হয়েছিল কেন তিনি ইডির এই সমনকে অবৈধ বা বেআইনি বলছেন। এবং এরপরে কিন্তু যে ঘটনাক্রম আমরা গোটা দেশ জুড়ে দেখতে পাচ্ছি, তাতে কিন্তু বিরোধীদের একটাই দাবি, বিরোধীদের কিন্তু বারবার করে যে অভিযোগটা বিরোধীরা করে আসছে যে 24-এর লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোটকে দুর্বল করে দাও, ইন্ডিয়া জোটকে ভেঙে দাও, এবং সেই ষড়যন্ত্র কিন্তু সরাসরি করছে। এবং এই ষড়যন্ত্র, এই কথা কিন্তু যখন নীতিশ কুমার যখন তিনি যে বিহারের যে মুখ্যমন্ত্রী পদে ছিলেন এবং কংগ্রেস এবং আরজেডির সঙ্গে তাদের যে জোটটা ছিল, সেই জোট ভেঙে বেরিয়ে গিয়ে তিনি যখন বিজেপির সঙ্গে হাত মেলান এবং বিজেপির সঙ্গে একসঙ্গে জোট করে আবার নতুন করে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তখনই মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেছিলেন গোটা ষড়যন্ত্র কিন্তু বিজেপির ষড়যন্ত্র। সুতরাং এই অভিযোগ কিন্তু অরবিন্দ কেজরিওয়ালও তুলছেন, এবং সমস্ত ইন্ডিয়া জোটের বিরোধীরা কিন্তু একসুরে সেই অভিযোগ আনছে বিজেপি সরকারের বিরুদ্ধে। একেবারেই আপাতত ধন্যবাদ তোমায়, অ্যাসাইনমেন্ট হেড দীপেন্দু ঘোষ এতক্ষণ টেলিফোনে ছিলেন।
আর এরপর যে খবর দিকে নজর রাখবো, বকেয়া ডিএর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্ণা বিক্ষোভ চলছেই। লাগাতার 374 দিন ধরে তারা অবস্থানে বসেছেন, কিন্তু আজকে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে অভিযোগ করা হয়েছে তাদের এই ধর্ণা মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে। তাদেরকে যে প্রতীকী অনশনে গত 16 দিন ধরে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা বসেছিলেন তাদেরকে সেই অনশন থেকেই তুলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে, আপনাদেরকে ঘটনাস্থলেও নিয়ে যাব। এই মুহূর্তে আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন প্রতিনিধি কল্লোল, ঠিক কি অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের, কাদের বিরুদ্ধে তারা এই অভিযোগ করছেন? সংগ্রামী যৌথ মঞ্চের যিনি আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনি বললেন যেটা, যে সেনাবাহিনী চক্রান্তের বা প্ররোচনায় পা দিয়েছেন, অর্থাৎ এই রাজ্য সরকারের বিরুদ্ধে তারা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তাদের এই যে আন্দোলন চলছে প্রায় 1 বছরের বেশি অতিক্রান্ত, সেই আন্দোলন ভয় পেয়েছেন, সেই আন্দোলনকে তুলে দেওয়ার জন্য সর্বোপরি চেষ্টা করে চলেছেন এবং যে চেষ্টাটা করেছেন সেই চক্রান্তের বা সেই ষড়যন্ত্রের পা দিয়েছেন সেনাবাহিনী। এমনই গুরুতর অভিযোগ সেনাবাহিনীর বিরুদ্ধে কিন্তু তুলেছেন এই ভাস্কর বাবু। তিনি বলছেন সেই ষড়যন্ত্রে সামিল হয়েছেন সেনাবাহিনী, ফলে আমরা আইনি পরামর্শ নেব। ইতিমধ্যেই আইনি পরামর্শ নেওয়া হচ্ছে, কারণ লিখিতভাবেই তাদের কোর্ট থেকে বা আদালত থেকে তাদের অনুমতি দেওয়া হয়েছে এখানে আন্দোলন করার জন্য। এই অস্থায়ী মঞ্চে তারা আন্দোলন করছেন, আন্দোলন করার অধিকার তাদের রয়েছে। তবে কেন এটা আমাদেরকে নির্দেশ দেওয়া হলো, সেনাবাহিনীর কর্তারা গতকাল রাতে এসেছিলেন, সকালবেলাও এসেছিলেন, কিন্তু সন্ধ্যার সময় এসে তারা লিখিতভাবে জানায় যে এলাকা নোংরা হচ্ছে, অর্থাৎ শহীদ মিনারের পাদদেশগুলো একটু নোংরা হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে তারা এখানটা ছাউনি খুলে ফেলতে বলে 24 ঘন্টার মধ্যে। কিন্তু 24 ঘন্টার মধ্যে তারা ছাউনি নিজেরাই, যারা অনশন করছিলেন তারা বা যারা আন্দোলনে সামিল হয়েছেন তারা হাতে হাত মিলিয়ে সেই ছাউনি খুলে দেওয়া হয়েছে। কিন্তু এখন ঘেরাটোপ যেটা রয়েছে অস্থায়ী যে মঞ্চে সেটা এখনো রয়েছে। তবে ভাস্করবাবু যেটা বলছেন, সন্ধ্যার সময় সেনাবাহিনীর আধিকারিকরা যদি এখানে আসেন, তারা যদি বলেন সম্পূর্ণটা ভেঙে ফেলতে হবে, তাদের ডেকোরেটার্সের লোকজনরা রেডি রয়েছেন, তারা সম্পূর্ণটাই ভেঙে দেবেন। কিন্তু তারা পরবর্তীকালে একটা পাশাপাশি তারা প্রশ্ন তুলছেন, আদালতের নির্দেশ মেনেই তো এখানে তারা আন্দোলন করছেন, লিখিত অর্ডার রয়েছে, আগামী দিন তারা আইনি পরামর্শ মেনে তারা আদালতে যাবেন। কিন্তু এ সত্ত্বেও তারা যেটা বলছেন, মাথার উপর দিয়ে তারা যদি চাল খুলে নিই বা ছাউনি যদি উঠে যায় তাতে কোনো যায় আসে না। আন্দোলন তারা যেমনভাবে করছে এই খোলা আকাশের নিচে তারা আন্দোলন চালিয়ে যাবেন। অর্থাৎ সরকার থেকে বা সেনাবাহিনী যদি এখানে আন্দোলন করতে না দেওয়া হয় তাহলে অস্থায়ীভাবে তারা ওই ছাউনি না নিয়েই খোলা আকাশের নিচেই তারা আন্দোলন চালিয়ে যাবেন। শুধু তাই নয়, তারা হুঙ্কার দিয়েছেন এই আন্দোলনটা নবান্নের সামনে আন্দোলনটা নিয়ে যাবেন। অর্থাৎ কিছুদিন আগে আমরা দেখেছি নবান্নের দোরগোড়ায় তারা আন্দোলন করেছেন, এই আন্দোলনটা আবার নবান্নের সামনে তারা নিয়ে যেতে চাইছেন এবং রাজ্য জুড়ে সাধারণ মানুষের সঙ্গে নিয়ে যেসব সরকারি কর্মচারী রয়েছেন, যেসব দপ্তরে রয়েছেন তাদের সেখানে তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং অনশন যেটা চলছে সেই অনশন এখনো চলবে। তবে 16 দিন অনশনে পা দিয়েছেন 3 জন, তাদের মধ্যে আজকের একজনের কিন্তু অবস্থা একটু শারীরিক অবস্থা একটু অবনতি হয়েছে, অ্যাম্বুলেন্স আনা হয়েছে, তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তবে পরবর্তীকালে তারা যেটা বলছেন যে তাদের তো শুধু ডিএ নয়, ডিএ ছাড়াও অনিয়মিত অর্থাৎ অস্থায়ী কর্মচারী যে স্থায়ীকরণ করা, যে ইচ্ছাকৃতভাবে বদলি সেটা প্রত্যাহার করা বা সেইভাবে ষড়যন্ত্র করে বদলি করা যাবে না, এই ধরনের নানা রকমের তাদের রয়েছে। আর শূন্য পদগুলোতে যে পূরণ করতে হবে, কারণ একের পর এক সরকারি প্রকল্প আসছে, সেই সরকারি প্রকল্পগুলো কারা বাস্তবায়িত করছে সেই তো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন সেই সরকারি কর্মচারী। তাহলে সরকারি কর্মচারীদের তাদের ন্যায্য দিয়ে বা ন্যায্য দিয়ে দাবি দাবাগুলো কেন পাবে না? আমাদের তো ন্যায্য অধিকার নিয়েই আন্দোলন করছি। আন্দোলনটা এই ন্যায্য অধিকারে মেনে নিয়ে সরকার যদি তাদের সঙ্গে বসেন তাহলে তারা সেই আন্দোলন তুলে দেবেন। কেন তারা আন্দোলন করবেন? কিন্তু 500 মিটার দূরে ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলেন, কিন্তু এইটুকুনি তারা এলেন না। এ পর্যন্ত তারা বলছেন যে মুখ্যমন্ত্রী হয়তো সময় নেই। একেবারে কল্লোল, অবশ্যই এদিকে তো আমাদের নজর থাকবে। তবে আপাতত ধন্যবাদ তোমাকে, এতক্ষণ সরাসরি কল্লোল মণ্ডল আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি।
4:04 দিকে এখন সময় আরো একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। 4:04 দিক নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো, এবার মাথা ন্যাড়া করে সাদা থান পরে আমরণ অনশনের ডাক দিয়েছেন চাকরি প্রার্থীরা। ডায়মন্ড হারবারে সেখানেই ডিপিএসসির অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন চাকরি প্রার্থীরা এবং 2009 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে 1834 জনের পূর্ণাঙ্গ প্যানেলে নিয়োগের দাবি জানিয়েই তাদের আজকের এই অবস্থান বিক্ষোভ চলে। চাকরির দাবিতেই আমরণ অনশনের ডাক দিয়েছেন চাকরি প্রার্থীরা। আজকে ন্যাড়া হয়ে সাদা থান পরে আমরণ অনশন তারা চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে আমরণ অনশনে সামিল হয়েছেন চাকরি প্রার্থীরা। তাদের যেমনটা দাবি, নিয়োগ করতে হবে তাদেরকে এবং 2009-এর প্রাথমিক শিক্ষক নিয়োগে 1834 জনের পূর্ণাঙ্গ প্যানেলে নিয়োগের দাবি জানিয়ে আজকে তাদের এই বিক্ষোভ। আমরা এই নিয়েই কথা বলবো। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জয়দীপ হালদার। জয়দীপ, এবার নিয়োগের দাবি জানিয়েই আমরণ অনশনের ডাক দিয়েছেন চাকরি প্রার্থীরা। মাথা ন্যাড়া করে সাদা থান পরে তাদের এই অবস্থান বিক্ষোভ চলছে। কি বলছেন তারা, কি দাবি তাদের, কেন আজকে এই অবস্থান বিক্ষোভ? তুমি দেখো, ঠিক আমার পিছনেই অনশনের মঞ্চ তৈরি হয়েছে এবং আমি তোমাকে দেখাবো যে যারা চাকরি প্রার্থী এবং যারা তাদের দাবি যে তারা এখনো পর্যন্ত নিয়োগ পাননি। মোট 1024 জন এখনো পর্যন্ত আন্দোলন করছিল এবং তারা এখন সেইটা পরিবর্তন করে এখন আমরণ অনশনের দিকে ডাক দিয়েছে, যার তৃতীয় দিন আজকের। এবং তুমি দেখতেই পাচ্ছ সাদা থান পরে এবং কার্যত মাথা ন্যাড়া করে তারা কয়েকদিন ধরে প্রতিবাদ করছে এবং বেশ কয়েকজন অসুস্থ হয়ে গিয়েছে এবং তুমি দেখছো যে একজন শুয়েও রয়েছে। আমরা কথা বলবো এই যে আন্দোলনকারী অনশনকারী যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। কি কারণে আপনাদের এই অনশন আপনারা করছেন? দেখুন, আমরা অনশন করতে চাইনি, আমরা চেয়েছিলাম মুখ্যমন্ত্রীর সাথে 2 মিনিটের সাক্ষাৎকার। এত বছর ধরে আমাদের প্যানেলটা পড়ে আছে, নিয়োগ ইনকমপ্লিট। আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছিলাম, কিন্তু যতবারই যাই অ্যারেস্ট করে লালবাজার। রাত বসু চেম্বারে গেলেও লালবাজার। তাহলে আমরা অ্যারেস্ট কতবার হব? ফাইন দিতে হয়। এদিকে চেয়ারম্যান দিনের পর দিন একই অজুহাত দেখান, কোর্টের অর্ডার আনি। আমরা কেন কোর্টের অর্ডার আনি? আমরা পরীক্ষা দিয়েছি, আমরা মেধার ভিত্তিতে নিয়োগ হবে। আর তাছাড়া ডিভিশন বেঞ্চের অর্ডার হয়ে গেছে, 2 সপ্তাহের মধ্যে নিয়োগ দেওয়ার কথা গত বছর। আর 2 মাস, আগস্ট মাস আসলে প্যানেলের আয়ু শেষ। তখন আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলবেন যে প্যানেলের আয়ু তো শেষ। আমরা, সরকার যদি মনে করে নিয়োগ দেবে, 2 মিনিট লাগে কোর্টে গিয়ে একটা হলফনামা জমা দিতে। অ্যাডভোকেট জেনারেল জমা করবেন যে আর্জেন্ট ম্যাটার। আমরা দেখছি প্রধান বিচারপতির ঘরে আর্জেন্ট ম্যাটার প্রত্যেক দিনই উঠছে। তাহলে 15টা বছর জীবন থেকে কেড়ে নেওয়া হলো, প্রত্যেকটা ছেলে মেয়ের জীবন থেকে বাবা মা চলে যাচ্ছে। এটা কি সরকার আইন শৃঙ্খলার মধ্যে কি পড়ে না যে এটা আর্জেন্ট ম্যাটার? যদি সত্যি কোর্টে জটিলতা থাকে তাহলে 2 মিনিটের জন্য অ্যাডভোকেট জেনারেল মুখ্যমন্ত্রী বলতে পারছেন না যে অর্ডারটা করিয়ে নিন আর্জেন্ট ম্যাটার হিসাবে? আর আমাদের কোনো স্টে অর্ডার নেই। ডিভিশন বেঞ্চের অর্ডার আগে না সিঙ্গেল বেঞ্চের অর্ডার আগে? ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলে দিয়েছে সমস্ত দক্ষিণ 24 পরগনা নিয়োগ হবে সবকটা জেলা যেভাবে হয়েছে ঠিক সেই হিসাবে। তাহলে 1042টা সিট এখনো নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশিত হয়। চেয়ারম্যান এই যে অভিনব উদ্যোগটা কেন? এই যে ধান পরে আপনারা যে নাড়া হয়ে দেখছি অনেকে তো অসুস্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনশন করছি আমরা আজকে 3 দিন ধরে। তো অসুস্থ তো হয়েই যাব। শুধু অনশন তো নয়, এটা হচ্ছে একদম জল না খেয়ে, কোনো রকম কোনো কিছু না খেয়ে, জল না খেয়ে সেই অনশনটা আমরা করছি। কেন করছি না? যাতে আমাদের এই যে 1042টা সিট পড়ে রয়েছে সেই সিটে যেন আমাদের প্রত্যেককে নিয়োগ করেন। কারণ এটা 2009-এর সিট, অন্য কোনো রিক্রুটমেন্ট প্রসেসের সাথে এটা মানে ক্যারি ফরওয়ার্ড হবে না। তো সেখানে যাতে আমাদের রিক্রুট করেন, তাড়াতাড়ি করে আমাদের নিয়োগপত্র দেন, সেই দাবি নিয়ে আমাদের এই অনশন। আমাদের প্রথমে অবস্থান ছিল, তারপর আমরা আজকে 3 দিন হলো আমরা এই অনশন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। কতদিন ধরে চালাবেন? যতদিন না পর্যন্ত উনি কোনো সদুত্তর দিচ্ছেন ততদিন পর্যন্ত চালাবো। আজকে আমরা এতদিন ধরে ওনার কাছে আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, উনি অ্যাপয়েন্টমেন্ট দেননি। আজকে আমরা এটাই দাবি করছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই,
মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে দেখা করুক, আমাদের 4 জন প্রতিনিধির সঙ্গে দেখা করার জন্য আমি বারংবার ওনার কাছে মেল করেছি, অনেক জায়গায় মেল করেছি, যত অফিসিয়াল ফর্মালিটিস আছে সবই সম্পন্ন করেছি, উনি দেখা করেননি। একেবারে এবং নিজেদের দাবি জানিয়ে তারা এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। আগামী দিনেও তাদের এই আন্দোলন চলবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন অবস্থানরত চাকরি প্রার্থীরা। আপাতত ধন্যবাদ জয়দীপ তোমাকে, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। রাম এবং সীতাকে নিয়ে হওয়া রামায়ণ কেন্দ্রিক একটি নাটকের ভিডিও ঘিরে এই মুহূর্তে বিতর্ক তৈরি হয়েছে। ওই নাট্য প্রযোজনায় যুক্ত থাকার অভিযোগে পুনের সাবিত্রীবাই ফুলে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক সহ 5 পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। রামলীলার পরিচিত কাহিনী নিয়ে পরীক্ষামূলকভাবে আধুনিক সময়ের প্রেক্ষিতে একটি হাসির নাটক মঞ্চস্থ করে পুনের সাবিত্রীবাই ফুলে বিশ্ববিদ্যালয়ের ললিত কলা বিভাগ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেই নাটকের অভিনয় হয়। নাটকের একটি দৃশ্যে সীতাকে সিগারেট টানতে দেখা যায়। সীতাকে সিগারেট ধরাতে সাহায্য করছেন স্বয়ং রাম। সূত্রের দাবি, দর্শকরা আমোদিত হলেও নাটকে সীতার ধূমপানের ছবি ভাইরাল হতেই ক্যাম্পাসে চড়াও হয় গেরুয়া বাহিনী। ধুন্ধুমার কাণ্ড বাধায় তারা। পরিস্থিতি ঘোরালো হয়ে উঠতে নাটক মাঝপথে বন্ধ হয়ে যায়। আরএসএস ও তাদের ছাত্র সংগঠন এবিভিপির কর্মীদের দাবি, ধূমপানরত সীতাকে দেখিয়ে হিন্দুদের ভাবাবেগকে আঘাত করা হয়েছে। এই দাবিতে বিক্ষোভ দেখায় গেরুয়া বাহিনী। তাদের দাবি, রাম সীতার মুখে অশালীন ভাষার সংলাপ বসানো হয়েছে ভগবান রামচন্দ্রকে খাটো করার লক্ষ্যে। অবিলম্বে নাটকের প্রযোজনা বন্ধ করে সংশ্লিষ্টদের গ্রেফতারের দাবি তোলে। ইতিমধ্যে ওই আধুনিক রামলীলার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশের হস্তক্ষেপ চায়। এদিকে স্থানীয় থানায় রাম সীতাকে নিয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে এফআইআর দায়ের করে এবিভিপির প্রতিনিধিরা। তার জেরেই বিশ্ববিদ্যালয়ের ললিত কলা বিভাগীয় প্রধান সহ মোট 5 জনকে গ্রেফতার করে পুলিশ। পরে অবশ্য জামিনে মুক্তি পান তারা। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে, তারা কোনো দেবদেবীকে নিয়ে ব্যঙ্গ করার পক্ষপাতী নয়। রাম সীতাকে নিয়ে হওয়া ওই বিতর্কিত নাটক ক্যাম্পাসে মঞ্চস্থ করার জন্য মার্জনা চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলকাতা টিভি। আমরা এই নিয়েই কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জয়ন্তদা, যে বিষয়টা জানতে চাইবো, রাম এবং সীতাকে কেন্দ্র করে রামায়ণ কেন্দ্রিক একটা নাটক করা হয়েছে, কিন্তু সেই নাটককে নিয়ে এই ধরনের বিতর্ক, যার কারণে শিক্ষক 5 জনকে গ্রেফতার করা হলো। বিতর্কের সূত্রপাতটা ঠিক কোন জায়গায়? বিতর্কের সূত্রপাত কিছুই নয়, বিষয়টা হচ্ছে গত 22 তারিখে রাম মন্দির উদ্বোধনের পর থেকেই আমরা লক্ষ্য করে দেখছি যে একটা রামকেন্দ্রিক একটা উন্মাদনা তৈরি করা, এবং সেটা একমুখী উন্মাদনা, অর্থাৎ রামকে নিয়ে কোনো আলোচনা চলবে না, তার কোনো সমালোচনা চলবে না, বা ইংরেজি যাকে বলে ক্রিটিক, রামের কোনো রকম ক্রিটিক আমরা সহ্য করবো না। একমুখী একটা আলোচনা, দেবত্ব আরোপ করা, একটা মহাকাব্যিক চরিত্রকে নিয়ে দেবত্ব আরোপ করা, এটার একটা রাজনৈতিক প্রক্রিয়াও রয়েছে। সেই প্রক্রিয়াটারই একটা অঙ্গ যে যখন পুনের সাবিত্রীবাই ফুলে বিশ্ববিদ্যালয়, খুবই মানে নামকরা পুনের বিশ্ববিদ্যালয়, সেখানকার ললিত কলা যে দপ্তর, যে বিভাগ অর্থাৎ ফাইনান্স, তারা নাটকটা করছিল। নাটকের একটা ব্যাকস্টেজের একটা দৃশ্য নাটকের মধ্যে রয়েছে। সেখানে এই যে সীতার যে ভূমিকা অভিনয় করছে, সে কিন্তু অ্যাকচুয়ালি একজন পুরুষ, সে এবং আরেকজন তার সঙ্গে যে রামের অভিনয় করছেন তিনিও একজন, তারা দুজনে সিগারেট খাচ্ছেন, একজনকে ধরিয়ে দিচ্ছেন। এটা ব্যাকস্টেজের ঘটনাটাকেই নাটকে দেখানো হয়েছে। এইটুকু ক্লিপিংস বাইরে বেরিয়ে যায়, এই করে বাজারে ছড়িয়ে যায়। আর ওখানে কিছু এবিভিপির লোকজন ছিল বা সংঘ পরিবারের লোক, তারা বাহা দিতে শুরু করে, নাটক ভণ্ডুল হয়ে যায়। অর্থাৎ এটা নাটক চলাকালীন নয়, নাটকের বাইরে? না, নাটক চলাকালীন না, নাটক চলাকালীনই নাটকের মঞ্চের মধ্যেই আছে, কিন্তু এটা ব্যাকস্টেজের ঘটনাটাকে মঞ্চে দেখানো হয়েছে। মানে একটা একটু রসিকতা করে রামলীলাটাকে একটু অন্য চোখে দেখা হয়েছে। এই যে অন্য চোখে দেখা হয়েছে, এটাকে এরা সহ্য করতে পারছে। এরা চাইছে রাম নিয়ে যে বয়ান তৈরি করা আছে, অর্থাৎ যে দেবতার যে প্রতিমূর্তি যেটা তৈরি করা হচ্ছে, সেখানে কোনো সমালোচনা বা তাকে নিয়ে কোনো ব্যঙ্গ রসিকতা করা চলবে না। এটাই হচ্ছে এদের মূল বক্তব্য। তার ফলে এইরকম একটা গণ্ডগোলের সৃষ্টি হয়েছে, এবং সবথেকে বড় কথা, সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়ে গেল। মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি নাটকের ওই বিশ্ববিদ্যালয়ে, তাকে গ্রেপ্তার করা হয়েছে, সঙ্গে তার 4 ছাত্রকেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের অভিযোগটা কি না, এরা নাকি ধর্মীয়
ভাবাবেগে আঘাত করেছে, এই বলে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এটাই হচ্ছে একটা 2022-এর এরকম একটা ঘটনা মনে পড়ছে যেখানে লীনা মানিমেকলার যে সিনেমা কালী সিনেমা, সেখানেও ধূমপানরত অবস্থায় দেখানো হয়েছিল কালীকে, সেই নিয়েও বিতর্ক ছিল। এই যে বিতর্ক, সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের কি বক্তব্য? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সেটাও খুব ইন্টারেস্টিং, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে যে এই ঘটনায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, কারণ ধর্মীয় ভাবাবেগে যদি আঘাত লেগে থাকে, তাহলে তারা দুঃখ প্রকাশ করেছেন। অর্থাৎ ঘুরিয়ে এই যে যারা এইসব গণ্ডগোল করলো তাদের পক্ষেই দাঁড়ালেন, এবং সেখানে বলা হয়েছে যে কোনো আইকনকে, কোনো দেবতাকে বা কোনো আইকনকে কোনোভাবে ব্যঙ্গ করা হোক, এটা তারা চায় না। আরে এটা তো সাহিত্যের একটা অধিকার। আমরা ব্যঙ্গ রসাত্মক অনেক কিছুই আমাদের লক্ষ্যে শক্তিশীল সুকুমার রায়ের লেখা, সেটা পুরোটাই তো ব্যঙ্গাত্মক। তাহলে এগুলো করা যাবে না। এটাই হচ্ছে একটা ভয়ঙ্কর প্রবণতা। এই প্রবণতাটা দেখা দিয়েছে, এটা একটা মৌলবাদী ঝোঁক, মানে এখানে বলতে পারি হিন্দু মৌলবাদী একটা ঝোঁক রয়েছে একেবারে, এবং এই নিয়ে বিতর্ক আপাতত শুরু হয়েছে। আপাতত ধন্যবাদ তোমাকে জয়ন্তদা, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। 4টে 4 দিক আজকের মতন এই পর্যন্তই। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনাদের নজর থাক কলকাতা টিভিতে। রাত দিন 7 দিন।